আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা সম্পর্কে আমরা খুব একটা বেশি প্রশ্ন তুলি না, কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টি আমাদের বাংলাতে তথা বাংলা সাহিত্যে ভীষণভাবে প্রভাব ফেলেছিল। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে বিষয়বস্তুটি কি। আজকে আমরা রুশ বিপ্লব সম্পর্কে কিছু কথা জেনে নেব এবং অদ্ভুতভাবে আমাদের বাংলা সাহিত্যে এক সময় ভীষণভাবে প্রভাব ফেলেছিল এই অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব, সেই বিষয়ক খানিকটা আলোচনা থাকবে এই পর্বে। তাই ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। 1917 সালে পৃথিবীর ইতিহাসের অন্যতম ঘটনা রাশিয়ান রেভলিউশনের জন্ম হয়। আমাদের তৎকালীন পরাধীন ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকে রাশিয়ার দূরত্ব অনেক হলেও এই দারুণ ঘটনার আঁচ এখানেও এসে পড়েছিল। আসলে এর সূত্রপাত ঘটেছিল আরো কিছু বছর পূর্বে। 1903 সালে বঙ্গবিভাগের প্রস্তাব উত্থাপিত হয়। 1904 সালের শেষ ভাগে এই আন্দোলন প্রকৃতপক্ষে আরম্ভ হয়েছিল। এই 1904 সালেই রাশিয়া জাপান যুদ্ধেরও সূচনা। প্রবল পরাক্রান্তা রুশ জাতির ওপর ক্ষুদ্রকায় জাপানিদের এই চূড়ান্ত বিজয়ের ঘটনা আমাদের দেশে মৃত সঞ্জীবনী রসায়নের কাজ করে। এই পীত জাতির বিজয় তাদের প্রতি এক অদমনীয় টানকে যেমন অনুভব করিয়েছিল, তেমনি রাশিয়া বিষয়ক ধারণাও জন্ম দিয়েছিল এই দেশে। ইউরোপের অত বড় শক্তির ওপর জাপানের জয়লাভ যেমন এক চরম ঐতিহাসিক ঘটনা, তেমনি রাশিয়ার চিরকালীন রাজশক্তির পতনেরও বৃহত্তর এক কারণ। 1905 সালে রাশিয়ার বিপ্লবী 1917 সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রধান নিয়ামক। রাশিয়ার রোমানভ রাজবংশের শেষ জার দ্বিতীয় নিকোলাসের প্রতি দেশের জনগণ আস্থাহীন হয়ে পড়েছিলেন। এর অন্যতম কারণ প্রথম বিশ্বযুদ্ধে তার অবস্থান। সেই সময় রাজকীয় প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক দিন থেকেই মাথা তুলে দাঁড়াচ্ছিল একটি শ্রমিক কাউন্সিল। 1914 সালে কেন্দ্রীয় ক্ষমতায় উসমানীয় সাম্রাজ্যের আবির্ভাবের ফলে তুর্কির সঙ্গে রাশিয়ার বাণিজ্য পথে বাধার সৃষ্টি হয়, যার ফল অর্থনৈতিক সংকট। 1917 সালে যুদ্ধে রাশিয়া সৈন্যদলকে রসদ সরবরাহ করতে ব্যর্থ হয়, যেখানে জার্মানি প্রচুর রসদ সরবরাহ করতে থাকে। যুদ্ধের কারণে শহরাঞ্চলেও খাদ্যের অভাব লক্ষ্য করা যায়। সেই সঙ্গে মুদ্রাস্ফীতির কারণে কৃষকদের অনেক বেশি দামে কৃষি সামগ্রী কিনতে হতো, তেমনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে এরা পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত থাকতো। ফলে এরা কেবলই নিজের প্রয়োজন মতো উৎপাদন কার্য শুরু করে, যার কারণে দেখা যায় খাদ্য সংকট। স্বভাবতই এমন পরিস্থিতিতে টিকে থাকার চেষ্টায় সাধারণ মানুষ ও শ্রমিকরা শুরু করে দিল মজুরি বৃদ্ধি করবার দাবিতে আন্দোলন। সরকারের পতন হয়ে উঠল অনিবার্য। এই সময় বলশেভিক দল শক্তি বৃদ্ধি করতে থাকলো। 1917 সালে অক্টোবর বিপ্লবের মধ্যে দিয়ে বলশেভিক পার্টি ও শ্রমিক সোভিয়েতরা পেত্রোগ্রাদ সরকারকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেশন সোশ্যালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠা করে। মানব সভ্যতায় রুশ বিপ্লবের মহাজাগরণ এক অবিস্মরণীয় ঘটনা। গণতন্ত্রের জন্ম রাজতন্ত্রের বিরুদ্ধে। এমন উদাহরণ সমগ্র পৃথিবীর নিপীড়িত দুঃখী মানুষদের ভীষণভাবে প্রভাবিত করেছিল। শোষণহীন এই নতুন পৃথিবী গড়ার স্বপ্নের ঢেউ ভারতবর্ষের গায়েও আঁচ করা গিয়েছিল। এখানে ভারতবর্ষে বিপ্লবী রাষ্ট্র গঠন সে সময় সম্ভব না হতে পারলেও প্রগতিশীল জাতীয়তাবাদী আন্দোলন, শ্রমজীবী কৃষক আন্দোলন, সৃষ্টিশীল মানুষ ও বুদ্ধিজীবীদের জ্ঞান গরিমা, তাদের সৃষ্টি সম্ভারে রুশ বিপ্লব ভীষণভাবে প্রভাবিত করেছিল। প্রথম যিনি এই বিষয়ে দারুণ রকম ভাবে প্রভাবিত হয়েছিলেন, অদ্ভুতভাবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।
তবে কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর কোন রকম রাজনৈতিক বিষয়ে বা তার মোহে সেইভাবে আকৃষ্ট হননি। সুদূর রাশিয়া তাকে প্রভাবিত করবার কথাও নয়, কিন্তু তৎকালীন রুশ বিপ্লবের খেটে খাওয়া সাধারণ মানুষদের গণতান্ত্রিক প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি সৌমেন্দ্রনাথ ঠাকুর লেনিন সম্পর্কে উৎসাহী ছিলেন। তিনি লেনিনের জীবনী রচনা করেন। রবীন্দ্রনাথ বার্লিন গেলে সৌমেন্দ্রনাথ তাকে সোভিয়েত সম্পর্কে উৎসাহিত করেন। সোভিয়েতের প্রথম শিক্ষা বিভাগীয় কমিশনারের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ ব্যবস্থা করিয়ে দেন তখন সৌমেন্দ্রনাথ। এই কমিশনের আমন্ত্রণকে নিয়েই রবীন্দ্রনাথ লেখেন এবং রাশিয়াতে প্রকাশিত হয় তার বিখ্যাত লেখা রাশিয়ার চিঠি। এই সময় তিনি অনেকখানি রাশিয়ায় ভ্রমণ করেন এবং সেই ভ্রমণ সংক্রান্ত রচনাও কিন্তু রাশিয়ার চিঠিতে প্রকাশিত হয়। তার এই লেখনীতে মূলত রুশ বিপ্লবোত্তর রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে এক নিগুড় পর্যবেক্ষণ আমরা দেখতে পাই। এই চিঠিগুলিতে তার রাশিয়া ভ্রমণের উপলব্ধির কথাই ফুটে উঠেছে। তিনি বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক দিকের ওপরে আলোকপাত করেছেন এই 13টি চিঠির মাধ্যমে। রবীন্দ্রনাথ ছাড়া সেই সময়ে বিপ্লবী কবি কাজী নজরুলের সাহিত্যেও রুশ বিপ্লবের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। নজরুল আজীবন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রথাগতভাবে কোনো দল কেন্দ্রিক কবি হিসেবে পরিচিত না হলেও চিরকাল রক্ত মাংসের সাধারণ সমাজ, সাধারণ মানুষ এই বিষয়ে তিনি কবিতা বা তার সাহিত্য লিখেছেন। তাই রুশ বিপ্লব তাকে উদ্দীপিত করেছিল। 1919 সালে তার রচিত ব্যথার দানে যথাযথভাবে লাল ফৌজের ছবি পাওয়া যাচ্ছে। 1922 সালে রুশ বিপ্লবকে ভারতে আহ্বান করে নজরুল লিখেছেন প্রলয় উল্লাস কবিতা। সেই 1922 সালে নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকায় কমরেড মুজাফফর আহমেদ সম্পাদিত গণবাণী পত্রিকা প্রকাশিত হচ্ছে, যাতে রুশ বিপ্লবের চেতনা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে এই সময় একটি চমকপ্রদ ঘটনা বলি। সেই একটি ধর্মীয় পত্রিকা সৎসঙ্গীতে 5 কিস্তিতে এক অজ্ঞাতনামা লেখকের লেনিনের জীবন কাহিনী তিনি প্রকাশ করছেন। তার নাম আমরা জানতে পারি না। এই বছরই ফণীভূষণ ঘোষের বাংলায় লেখা প্রথম লেনিন জীবনী প্রকাশিত হচ্ছে। এই সময় একটি চমকপ্রদ ঘটনা বলা যেতে পারে, যেখানে একটি ধর্মীয় পত্রিকা সৎসঙ্গীতে 5 কিস্তিতে এক অজ্ঞাতনামা লেখক লেনিনের জীবন কাহিনী প্রকাশ করছেন। ওই বছরই ফণীভূষণ ঘোষের লেখা বাংলায় প্রথম লেনিনের জীবনী প্রকাশিত হয়। এই সময় প্রকাশিত বহু পত্রিকায় সম্পাদকীয়তে রুশ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে বহু গম্ভীর বক্তব্য প্রকাশিত হতে দেখা গিয়েছিল। আত্মশক্তি নামক একটি পত্রিকার সম্পাদকীয়তে শিবরাম চক্রবর্তী লিখছেন, সব্যসাচীর জ্ঞাতি বিরোধের কুরুক্ষেত্রের চেয়ে লেনিনের শ্রেণী বিরোধের কুরুক্ষেত্র ঢের বড় আদর্শের দিক দিয়ে, মহত্বের দিক দিয়ে, সম্ভাবনার দিক দিয়ে। প্রসঙ্গত কবি সুকান্ত ভট্টাচার্যের লেনিন নামক কবিতায় দেখি তিনি সরাসরি বলছেন, লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। কাজী নজরুলের সময়কাল থেকেই তৎকালীন বাঙালি, বিশেষত বুদ্ধিজীবী বাঙালি সম্প্রদায়ের মধ্যে কার্ল মার্কসের বাণী প্রবেশ করেছিল। তাই জারদের ধনতান্ত্রিক যে শাসন সমকক্ষ হয়ে দাঁড়িয়েছিল ভারতবর্ষের, জারদের ধনতান্ত্রিক শাসন সমকক্ষ হয়ে দাঁড়াচ্ছিল ভারতের
শাসন ধর্মের। মার্ক্সবাদে বিশ্বাসী মানিক বন্দ্যোপাধ্যায়ের ডায়েরিতে লেনিনকে নিয়ে বিখ্যাত চিন্তার কিছু সন্ধান আমরা পেয়েছিলাম। বামপন্থী ভাবধারার লেখক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শোক মিছিল গল্পেও লেনিনের চিন্তার প্রকাশ দেখা যায়। এছাড়া বিখ্যাত কবি জসিমউদ্দিনের লেখাতেও অক্টোবর বিপ্লবের মর্যাদার কথা প্রকাশিত হয়েছিল। এই সময় ভারতবর্ষের গণনাট্যের ভূমিকাও খুব উল্লেখযোগ্য। সেই সময় মানুষকে জাগরিত করে তুলতে গণনাট্য সংঘ এগিয়ে আসে। এই কমিউনিস্ট পার্টির হাত ধরে তখন বিখ্যাত কবিরা রুশ বিপ্লবের আগুনে হাত সেঁকেছিলেন। নজরুল, সুকান্ত ছাড়াও বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, দীনেশ দাসের কবিতায় বারবার পুষ্ট হয়েছে লেনিনের স্বপ্ন। সুভাষ মুখোপাধ্যায়ের একটু পা চালিয়ে ভাই কবিতায় শুনি ধর্মতলার মোড়ে দাঁড়ানো লেনিনকে তিনি বলছেন, শতাব্দী শেষ হয়ে আসছে, একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে। কবিতা, গল্প, নাটক, প্রবন্ধই নয়, রুশ বিপ্লবের জনককে নিয়ে সেই সময় বহু যাত্রা, নাটক, মানে গ্রাম্য নাটক অভিনীত হয়েছিল। সময় লেনিনের ভূমিকায় আমরা তৎকালীন অভিনেতা শান্তি গোপালকে যে দেখতে পেরেছিলাম। উৎপল দত্ত লিখেছিলেন লেনিন কোথায়। ঋত্বিক ঘটকের তথ্যচিত্র প্রকাশিত হয়েছিল আমার লেনিন নামক। রুশ বিপ্লবের পর থেকে ভারতবর্ষের বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, শিল্পীদের সমাজতন্ত্র, সাম্যবাদ প্রভাবিত হয়েছিল। তার প্রভাব হয়তো এখনো নিঃশেষিত হয়ে যায়নি। আসলে শোষণ, বঞ্চনা যতদিন থাকবে ততদিন এই বিপ্লব সাধারণ মানুষকে জনগণের ভাষা যোগাবেই। চেষ্টা করা যাক এই ঐতিহ্যকে সঙ্গে নিয়েই। বহু বাঙালি তাই আজও বলেন, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। সময়কাল অনুযায়ী অবস্থার পরিবর্তন হয়, কিন্তু সেই সময় এই যে একটা বিশাল শক্তির পতন আমাদের সাধারণ ভারতবাসীদের মনে, সাধারণ বঙ্গ জীবনের মনে আশা প্রদর্শন করেছিল। এবং এখান থেকেই যে মার্ক্সবাদের চিন্তা ভাবনা বাঙালিদের মধ্যে এককালে প্রবলভাবে প্রভাবিত করেছিল তাদের, সেই বিষয়টারও ভীষণভাবে পরিপুষ্ট হয়েছিল বা পরিপুষ্টতার দিকে এগিয়েছিল। তাই রুশ বিপ্লব অত দূরে সংঘটিত হলেও আমাদের ক্ষুদ্র বাংলার তার ভীষণ বড় প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছিলাম সেই সময়। আশা করি এই পর্বে আমি বিষয়টি সম্পর্কে কিছু কথা তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অন্য কোনো বিষয়ে আলোচনা করতে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।